পূর্ববর্তী ভিডিওতে আমরা কিভাবে দ্বিঘাত সমীকরণ গঠন করতে হয় সেটা শিখেছি এবং আজ আরো বেশ কিছু দ্বিঘাত সমীকরণ গঠন করব। জটিল কঠিন যে সমস্যা সেই সমস্যার কিভাবে সহজে দ্বিঘাত সমীকরণে নিয়ে আসবো বা সেখান থেকে কিভাবে দ্বিঘাত সমীকরণ গঠন করব সেটা আমরা আজকে আবার শিখে নেব বেশ কয়েকটি প্রবলেমের মাধ্যমে। আমাদের আগের দিনে কোষে দেখি 5 পর্যন্ত আমরা করেছিলাম, কোষে দেখি 1.1-এর 5-এর দাগ বইনে করেছিলাম। 5-এর দাগের যে দ্বিঘাত সমীকরণ গঠন করা সেটা করেছিলাম। এবার 6-এর দাগে কিছু দ্বিঘাত সমীকরণ গঠন করার জন্য সমস্যা দেওয়া আছে, সেগুলো থেকে আমরা দ্বিঘাত সমীকরণ গঠন করব। প্রথমে 1-এর দাগে খুব সহজ একটা সমস্যা দেওয়া আছে, সেটা আগে করি। এখানে বলেছে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। আচ্ছা, তাহলে সমস্যাটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি কি হয় দেখা যাক। বলছে একটি আয়তাকার ক্ষেত্র, এই আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা প্রস্থের থেকে 3 মিটার বেশি। তাহলে প্রস্থটা যদি আমি x মিটার ধরে নিই তাহলে দৈর্ঘ্যটা কত হবে? x প্লাস 3 মিটার হবে। এরপরে এর কর্ণের দৈর্ঘ্য, এই কর্ণটা এটা সমান দেওয়া আছে 15 মিটার। ব্যাস, তাহলে আমাদের সমীকরণ গঠন করতে হবে, মানে এখান থেকে আমরা দৈর্ঘ্য বা প্রস্থ বের করবো আর কি। প্রস্থ বার করলে দৈর্ঘ্য বেরিয়ে যাবে, দৈর্ঘ্য বেরিয়ে গেলে ক্ষেত্রফল, পরিসীমা যা বের করার প্রয়োজন হবে সব বের করতে পারবো। ব্যাস, তাহলে আমরা এখানে ধরে নেব, মনে করি আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ সমান x মিটার। অতএব দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য সমান হবে x প্লাস 3 মিটার। কেন না, বলে দিয়েছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। এরপর আমাদের কি দেওয়া আছে? কর্ণটা দেওয়া আছে। আমরা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি জানি? রুটোভারক দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তার মানে রুটোভারক দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার করলে সেটার সঙ্গে 15টা সমান হবে। লিখবো যে অতএব শর্তানুসারে কি হবে না, রুটোভারক এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 3 তার হোল স্কয়ার। রুটোভারক দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার সমান কর্ণ, এই কর্ণটাই বলা আছে 15, মানে এইটা সমানই হয়ে যাবে আমাদের 15। ব্যাস, এটাকে ক্যালকুলেশন করলেই আমরা আমাদের যে দ্বিঘাত সমীকরণটা বের করতে চাইছি সেটা বেরিয়ে যাবে। এটা করার জন্য কি করব? উভয় পক্ষে বর্গ করব, যেহেতু রুট আছে। তাহলে বর্গ করালে এটা কি হয়ে যাবে? এক্স স্কয়ার প্লাস, এটাকে আমি এ প্লাস বি এর হোল স্কয়ার একবারে ভেঙে দিচ্ছি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান, এদিকে 15 স্কয়ার হয় 225 হয়ে গেল। তাহলে বা এখান থেকে আমি পাচ্ছি কি 2x স্কয়ার, এক্স স্কয়ার এক্স স্কয়ার মিলে 2x স্কয়ার প্লাস 3 দুগুণে 6x প্লাস 9 মাইনাস 225 সমান হচ্ছে 0। বা এক্স স্কয়ার প্লাস 2x স্কয়ার প্লাস 6x মাইনাস 225 থেকে 9 বাদ যাচ্ছে, তার মানে কত হবে? 216, 100 নয় 216, 225 থেকে 16 বাদ দিয়ে দিলাম, 225 থেকে 9 বাদ দিয়ে দিলাম, তাহলে 216 হলো। কেন না, এখানে একটা প্লাস একটা মাইনাস আছে, বিয়োগ করতে হবে, এবং যেটা বিয়োগ তার মানে যেটা চিহ্ন বড়, যার চিহ্নটা বড় সেই চিহ্নটা থাকবে। তাহলে এখান থেকে আমরা শেষ পর্যন্ত এটা পেলাম। তাহলে এখান থেকে আমাদের পুরোটাকে 2 দিয়ে ভাগ করা যাবে, ভাগ করে দেবো এক্স স্কয়ার প্লাস 3x মাইনাস 108, 2 দিয়ে ভাগ করলে 216 108 সমান 0। এইটা হয়ে যাবে আমাদের নির্ণীয় দ্বিঘাত সমীকরণ। এখানে কিন্তু আমরা অলরেডি এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই ফর্মে দ্বিঘাত সমীকরণটা পেয়ে গেছি। ব্যাস, তাহলে আমাদের হয়ে গেল 6-এর দাগের 1। 6-এর দাগের 2-এ কি আছে দেখা যাক। 6-এর দাগের 2-এ বলেছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। আচ্ছা,
তাহলে এক ব্যক্তি কি করেছেন, 80 টাকায় চিনি কিনেছেন, কয়েক কিগ্রা কিনেছেন, কত কিগ্রা কিনেছেন সেটা আমাদের বলা নেই। আর যদি বলছে তিনি যতটা চিনি পেয়েছিলেন আরো 4 কেজি বেশি পেতেন, তাহলে এখন চিনির যা দাম তার থেকে প্রতি কিগ্রা চিনির দাম আবার 1 টাকা করে কম হতো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, যে ধরে নেব যে মনে করি তিনি 80 টাকায় এক্স কিগ্রা চিনি কিনেছিলেন। তাহলে মনে করি তিনি 80 টাকায় এক্স কিগ্রা চিনি কিনেছিলেন। হলো, তাহলে অতএব প্রতি কিগ্রা চিনির দাম কত হচ্ছে, প্রতি কিগ্রা চিনির দাম, আমরা যদি 80 টাকায় এক্স কিগ্রা চিনি পাই তাহলে প্রতি কিগ্রা চিনির দাম কত হবে, মোট টাকাটাকে কত কিগ্রা চিনি পেয়েছি সেটা দিয়ে ভাগ করে দিলেই প্রতি কিগ্রা চিনির দাম পেয়ে যাবো। প্রতি কিগ্রা চিনির দাম হবে 80/x টাকা। ঠিক আছে, এরপরে তিনি যদি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তখন চিনির পরিমাণটা কত হতো, x+4, তখন প্রতি কিগ্রা চিনির দাম কত হতো, 80/x+4, মানে তখনও টাকাটা 80 থাকছে, 80টাকে কত কিগ্রা চিনি পেয়েছি সেটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে তিনি আবারও 4 কিগ্রা চিনি বেশি পেলে প্রতি কিগ্রা চিনির দাম কত হতো, 80 মোট টাকা, আর চিনি পাওয়া গেছে x+4 কিগ্রা। তখন এখন 4x পেয়েছি, 4 কিগ্রা বাড়লে তখন x+4 হবে, x+4 দিয়ে ভাগ হবে এত টাকা। প্রশ্নে কি বলা আছে না, আগে প্রতি কিগ্রা চিনির যা দাম এখনের দামটা তার থেকে 1 টাকা কম হতো, তাহলে নিশ্চয়ই এইটা মাইনাস এইটা করলে আমাদের 1 হবে, তাই তো। আর একটা কথা, এই যে আমি এত কিছু লিখছি, এত কিছু না লিখলেও হবে, তোমরা ধরে মানে চিনি 80 টাকায় এক্স কিগ্রা চিনি পাওয়া গেছে, অতএব শর্তানুসারে 80/x মাইনাস 80/x+4 সমান 1 করে দিয়ে ডাইরেক্ট সমাধান দিয়ে সমীকরণ গঠন করে সমাধান করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তোমাদের বোঝানোর জন্য প্রত্যেকটা পার্ট লিখে লিখে বলে বলে করছি। আচ্ছা, তাহলে এখানে লিখবো অতএব শর্তানুসারে কি হবে না, 80/x মাইনাস 80/x+4 সমান হয়ে যাচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা লসাগু করব, লসাগু হবে x ইন্টু x+4, এইটাকে যখন এটা দিয়ে ভাগ করব এইটা থাকবে, এটার সঙ্গে 80 গুণ হবে, তার মানে 80x+4×8=32 মানে 320, মাইনাস এটাকে যখন এটা দিয়ে ভাগ করবো এটা কেটে যাবে, x থাকবে, x এর সঙ্গে 80 গুণ করলে 80x হবে সমান 1। এই 80x আর 80x কেটে যাবে, বা তাহলে আমাদের হয়ে যাচ্ছে কত, 320 বাই নিচে থাকবে কত, x² + 4x সমান 1। আরে গুণ করবো, আরে গুণ করলে হবে x² + 4x সমান হচ্ছে 320, বা x² + 4x মাইনাস 320 সমান 0। এটাও আমরা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম, x² + bx + c সমান 0, এই ফর্মে দ্বিঘাত সমীকরণ চলে আসলো। এইভাবে আমরা সমস্যাগুলো সমাধান করতে পারবো। এরপরে 3-এর দাগে বলেছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার, একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সরাসরি দ্বিতীয় স্টেশনে গেল, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। ট্রেনটির গতিবেগ দেওয়া নেই, আমি ধরে নেব ট্রেনটির গতিবেগ, 3-এর দাগ, 6-এর দাগের 3, মনে করি ট্রেনটির গতিবেগ সমান x কিমি পার ঘন্টা হয়েছে। মোট দূরত্বটা হচ্ছে 300 কিলোমিটার। 300 কিলোমিটার যদি আমি আর এভাবে লিখে লিখে করব না, ঠিক আছে,
ডাইরেক্ট শর্তানুসারে কিভাবে করা যায় সেটা দেখাবো, কিন্তু আমি বুঝিয়ে দেবো কিভাবে হচ্ছে সেটা বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। ব্যাপারটা হয়েছে যে এক্স কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, 300 কিলোমিটার যেতে কত সময় লাগবে? আমাকে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করতে হবে, তার মানে 300/x ঘন্টা সময় লাগবে। আচ্ছা, এরপরে বলছে যদি গতিবেগটা ঘন্টায় 5 কিমি বেড়ে যায়, ঘন্টায় 5 কিমি গতিবেগ বেড়ে যাওয়া মানে কি? তখন গতিবেগটা হবে x + 5। তখন সময় কত লাগবে? দূরত্ব তো 300ই আছে, তখন সেই দূরত্ব 300কে আমাদের গতিবেগ দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ x + 5 দিয়ে ভাগ করতে হবে। এই দুটোর ক্ষেত্রে ডিফারেন্স কত হবে? 2 ঘন্টা, মানে আগের থেকে এখন 2 ঘন্টা আগেই পৌঁছে যাবে, 2 ঘন্টা কম সময় লাগবে বলেছে, গতিবেগ যেহেতু বেড়ে গেছে। আচ্ছা, এখানে সময় বের করানোর জন্য আমরা কি করছি তাহলে? গতিবেগকে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করছি। আমাদের একটা ফর্মুলা আছে না, গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়, সেখান থেকে আমরা সময়টা বার করছি, অতিক্রান্ত দূরত্বটাকে গতিবেগ দিয়ে ভাগ করতে হয়। ওটাকে ক্যালকুলেশন করে দেখবে, তিনটার মধ্যে যে কোনোটা তুমি বের করতে চাইলে ওই সূত্র থেকে বের করতে পারবে, দুটো দেওয়া থাকলে আরেকটা বেরিয়ে আসবে ওখান থেকে। ব্যাস, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? শর্তানুসারে, অতএব এটা যেহেতু সহজেই বুঝতে পারছো তাই লিখছি না, তোমরা চাইলে লিখে লিখে করবে, নাহলে ডাইরেক্ট এখান থেকে করতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি কোনো অঙ্কের ক্ষেত্রে খুব বেশি অসুবিধা হয় বোঝার ক্ষেত্রে, তখন আমি লিখে লিখেই করে দেবো, কোনো সমস্যা নেই। শর্তানুসারে তাহলে 300 কিলোমিটার যাচ্ছে, গতিবেগ x কিমি/ঘন্টা, এত সময় লাগবে, এত ঘন্টা। পরবর্তীকালে 300 কিলোমিটারই যাচ্ছে কিন্তু গতিবেগটা বাড়ছে, তাহলে এই গতিবেগ দিয়ে ভাগ করতে হবে। আগে সময় লাগছিল এইটা, দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করেছি, এখন সময় লাগছে এইটা, দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করেছি। এখনের সময়টা আগের থেকে 2 ঘন্টা কম, বলছে 2 ঘন্টা আগেই পৌঁছে যাবে, 2 ঘন্টা কম সময় লাগবে। এইটা মাইনাস এইটা যদি আমি করি, এইটা সমানই হবে 2, হয়ে গেল। ব্যাস, এটাকেও আমরা আগের মতো করে সমাধান করব, লসাগুটা করব, x × x + 5, এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা থাকছে, এটার সঙ্গে 300 গুণ হবে, তার মানে এটা হয়ে যাবে 300x, আর 300-র সঙ্গে 5 গুণ করলে 5 × 3 = 1500, মাইনাস এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা কেটে যাচ্ছে, x থাকছে, এখানটা হয়ে যাবে -300x সমান হচ্ছে 2। 300x আর 300x এ কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত? উপরে থাকছে আমাদের 1500 বাই, নিচে থাকছে x² প্লাস 5x সমান হচ্ছে 2। আমরা আড়ে আড়ে গুণ করব, গুণ করলে হবে 2x² প্লাস 5 × 2 = 10x সমান 1500। পুরোটাকে 2 দিয়ে ভাগ করবো, আমরা এখানে 2 দিয়ে কাটাকুটি করতে পারতাম, সেটা করলেও হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, পুরোটাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে x² প্লাস 5x সমান হচ্ছে 750, বা x² প্লাস 5x মাইনাস 750 সমান হচ্ছে 0। ব্যাস, আমাদের 3 নম্বর যে সমস্যা, তারও আমরা দ্বিঘাত সমীকরণ গঠন করে ফেললাম। আশা করি বুঝতে পারছো। কেমন লাগছে অঙ্ক, বুঝতে পারছো কিনা কমেন্টে জানাবে। আর যদি কোনো সমস্যা হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জানাবে। আরেকটা কথা বলবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন প্রবলেমের সলভ করে ফটো আকারে দেওয়া হয় বা পিডিএফ আকারে দেওয়া হয়, সেগুলো ওখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, ব্যাস, এরপর আমরা শুরু করব 4-টা। 4-এর অঙ্কটাতে আছে, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। আচ্ছা, এখানে তাহলে ঘড়ি বিক্রেতার যে ঘড়িটির ক্রয় মূল্য সেটি কিন্তু বলা নেই, কি বলা আছে? কত টাকায় বিক্রি করেছে সেটা বলা আছে, আর কিভাবে লাভ হয়েছে কতটা সেটা বলা আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। 4-টা, মনে করি ঘড়িটির ক্রয় মূল্য সমান হচ্ছে x টাকা। x টাকা যদি ক্রয় মূল্য হয় আর বিক্রি করেছে 336 টাকায়, বিক্রয় মূল্য, এটা না লিখলেও হবে, প্রশ্নে দেওয়া আছে, আমি লিখে দিচ্ছি, বিক্রয় মূল্য সমান হচ্ছে 336 টাকা। তাহলে অতএব লাভ কত হয়েছে? লাভ সমান 336 মাইনাস x, এত টাকা।
লাভ কি করে পাওয়া যায়? লাভ ক্ষতির আমাদের ধারণা আছে নিশ্চয়ই, আমরা 9 অঙ্ক করেছি যে যদি আমাদের বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি হয় তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করে দিলে আমাদের লাভের পরিমাণটা পাওয়া যায়, মোট লাভের পরিমাণটা। আবার ক্ষতি কখন হয়? যখন ক্রয় মূল্যটা বেশি হয়ে যায়, তখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বিয়োগ করলে ক্ষতি পরিমাণটা পাওয়া যায়। আরেকটা ব্যাপার, ক্ষতি বা লাভের শতকরা পরিমাণ কিভাবে বের করতে হয়? না, শতকরা পরিমাণ যখন বের করি আমরা, মোট লাভ বা মোট ক্ষতিটাকে উপরে রাখতে হবে, নিচে রাখতে হবে ক্রয় মূল্য গুণিত 100, তাহলে আমরা শতকরা লাভ বা শতকরা ক্ষতির পরিমাণ পাবো। ঠিক আছে? যদি বলা থাকে যে বিক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি কত, তখন নিচে ক্রয় মূল্যের জায়গায় বিক্রয় মূল্য হবে, না হলে কিন্তু সব সময় ক্রয় মূল্য হবে, কারণ লাভ বা ক্ষতিটা সবসময় ক্রয় মূল্যের উপরে নির্ভর করে। ঠিক আছে? তাহলে এখানে আমাদের বলে দেওয়া আছে যে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হয়েছে। যত টাকায় কিনেছিলেন মানে এক্স টাকায় কিনেছিলেন, শতকরা তত টাকা লাভ হয়েছে, তাহলে শতকরা কত টাকা লাভ হয়েছে আমি দেখি, সেইটার সঙ্গে এক্সটা সমান হয়ে যাবে। ঠিক আছে? ব্যাস, তাহলে শতকরা লাভ এখান থেকে আমরা বার করব। অতএব শতকরা লাভ সমান কত হবে? মোট লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, এটা হচ্ছে শতকরা লাভের পরিমাণ। ঠিক আছে? এবারে বলেছে যে শতকরা লাভটা হবে ক্রয় মূল্যের সঙ্গে সমান, লিখে দেব অতএব শর্তানুসারে এই 336 মাইনাস এক্স বাই এক্স গুণিত 100 সমান হচ্ছে এক্স। ব্যাস, এটাকে এবার ক্যালকুলেশন করবো, এই 100টা উপরে গুণ করে দেবো, 100টা উপরে গুণ করলে হচ্ছে 33,600 মাইনাস 100 এক্স সমান, এই এক্সটা এক্স এর সঙ্গে আরে গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে পাবো আমরা, সব যদি বাঁ দিকে নিয়ে আসি, 33,600 মাইনাস 100 এক্স মাইনাস এক্স স্কোয়ার সমান 0। এক্স স্কোয়ারটাকে প্লাস করার জন্য আমরা পুরোটাকে মাইনাস দিয়ে গুণ করবো, একটা সাজিয়ে লিখবো, গুণ করে দেবো এক্স মাইনাস দিয়ে, তাহলে মাইনাস গুলো প্লাস হয়ে যাবে, প্লাস গুলো মাইনাস হয়ে যাবে, আর একটু সাজিয়ে লিখবো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 ফর্মে লেখার জন্য। তাহলে বা আমরা যদি মাইনাস দিয়ে গুণ করি, এটা প্লাস হচ্ছে, তাহলে প্রথমে প্লাস এক্স স্কোয়ার লিখছি, এটাও প্লাস হচ্ছে, প্লাস 100 এক্স মাইনাস, এটা প্লাস ছিল মাইনাস হবে মাইনাস 33,600, এইটা সমান 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় দ্বিঘাত সমীকরণ। আমাদের যে সমস্যাটা দেওয়া ছিল সেই সমস্যাটার নির্ণয় দ্বিঘাত সমীকরণটা হচ্ছে এইটা। ঠিক আছে? ব্যাস, আমাদের 6-এর দাগ বা 4-এর দাগ হয়ে গেল। এরপরে আমরা শুরু করব 5-এর দাগ। 5-এর দাগের অঙ্ক আরো ইন্টারেস্টিং। ঠিক আছে? 5-এর দাগে বলেছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। আচ্ছা, এখানে স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে বেগ বা নৌকার বেগ সম্পর্কিত কিছু ধারণা আমাদের থাকা দরকার। স্রোতের অনুকূলে বেগ মানে যখন নৌকাটা যেদিকে স্রোত যাচ্ছে সেদিকেই যায়, সেটাকে স্রোতের অনুকূলে বেগ বলে। আর নৌকাটা, স্রোতটা যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে যদি নৌকাটা যায়, তাহলে সেই গতিবেগটাকে বলা হয় প্রতিকূলে বেগ। স্রোতের অনুকূলে যদি আমরা দেখেছি খুব স্পিডে যায়, কেন যায়? সেক্ষেত্রে নৌকার বেগ এবং স্রোতের বেগ দুটো একসঙ্গে যোগ হয়ে যায়, দিয়ে গতিবেগটা বেড়ে যায়। আর যখন প্রতিকূলে যায় তখন কিন্তু স্রোতের বেগটাকে ক্রস করে বিপরীত দিকে নৌকাকে যেতে হয়, ফলে নৌকার গতিবেগটা কি হয়ে যায়? কমে যায়। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে স্রোতের অনুকূলে বেগ মানে হচ্ছে স্রোতের বেগ প্লাস নৌকার বেগ, বা নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, এটা হচ্ছে স্রোতের অনুকূলে বেগ। আর স্রোতের প্রতিকূলে বেগ কি? না নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, এটা হচ্ছে আমাদের প্রতিকূলে বেগের নিয়ম। তাহলে আমরা এখান থেকে অঙ্কটা করতে পারবো। এখানে আমাদের স্রোতের বেগটা দেওয়া আছে, নৌকার বেগ দেওয়া নেই, আমরা নৌকার বেগটা ধরে নেব এক্স কিমি পার ঘন্টা, দিলে অনুকূলে বেগ কত হচ্ছে, প্রতিকূলে বেগ হচ্ছে কত হচ্ছে পেয়ে যাব। তারপরে বলেছে রতন মাঝি 21 কিমি গিয়ে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তারপরে 21 কিমি যাওয়ার জন্য তার একটা সময় লাগবে, 21 কিমি ফিরে আসার জন্য একটা সময় লাগবে, ওই দুটো সময়ের যোগফলটা হবে 10 ঘন্টা। ঠিক আছে? অঙ্কটাকে ভালো করে বুঝতে হবে পড়ে, তবেই কিন্তু সহজে করা যাবে। মনে করি স্থির জলে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ সমান হচ্ছে এক্স কিমি পার ঘন্টা। তাহলে অতএব স্রোতের অনুকূলে
নৌকার বেগ বা বেগ লিখলেও হবে, নৌকার বেগ, স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান x প্লাস 2 কিমি পার ঘন্টা। এটা কেন হয়েছে? না, আমাদের স্রোতের বেগটা 2 কিমি পার ঘন্টা দেওয়া আছে, আমি লিখিনি, ওটা লিখে দিলেও হয় বা প্রশ্নে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবারে স্রোতের প্রতিকূলে বেগ, স্রোতের প্রতিকূলে বেগ, নৌকার বেগ সমান হয়ে যাবে এক্স মাইনাস 2 কিমি পার ঘন্টা। এখানে বিয়োগ হবে প্রতিকূলে। এবারে রতন মাঝি যাচ্ছে কত? 21 কিলোমিটার। তাহলে 21 কিলোমিটার যাওয়ার জন্য তার কত সময় লাগবে? আমরা জানি সময় বের করতে গেলে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করতে হয়। তাহলে 21 বাই এক্স প্লাস 2। স্রোতের প্রতিকূলে যখন আসছে তখন আবার সময় কত লাগবে? 21 বাই এক্স মাইনাস 2। এই দুটোর যোগফল সমান হচ্ছে 10 ঘন্টা। 10 লিখে দেবো। লিখবো যে অতএব শর্তানুসারে কি হবে? 21 বাই এক্স প্লাস 2 প্লাস 21 বাই এক্স মাইনাস 2 সমান হচ্ছে 10। বা এখানে ভগ্নাংশের যোগ করব, এই দুটোর গুণফলে হবে লসাগু, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। এটাকে যখন এটা দিয়ে ভাগ করবো, এক্স মাইনাস 2টা থেকে যাবে, এটার সঙ্গে 21 গুণ হবে, 21 এক্স মাইনাস 21 দুগুণে 42 প্লাস এটাকে আবার এটা দিয়ে যখন ভাগ করবো, মাইনাসটা কেটে যাবে, প্লাসটা থাকবে, তার মানে তখন এটার সঙ্গে 21 গুণ হবে, তার মানে 21 এক্স প্লাস 21 দুগুণে 42 সমান হচ্ছে 10। তাহলে বা এখান থেকে পাবো এই প্লাস 42 আর মাইনাস 42 কেটে যাচ্ছে, উপরে থাকছে আমাদের 42 এক্স, নিচে থাকছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2x, ও সরি, এটা তো আমাদের সূত্রে পড়ে গেছে, সূত্রে ডাইরেক্ট করে দিলেও হয়, আমি করে দিয়েছি যখন আর কাটছি না। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 4 হবে, আমি গুণটা করেই দিয়েছি অলরেডি, আর কাটছি না, সেই জন্য এখানে মাইনাস 4, প্লাসে মাইনাসে মাইনাস 2 2 4, ঠিক আছে। এটা কেটে যাচ্ছে, ওটাই আসছে গুণ করতেও সমান 10। এরপরে আমরা কি করব, এটার সঙ্গে কেটে দিতে পারি 2 দিয়ে, আবার কিংবা আড়ে আড়ে গুণও করতে পারি। কাটাকুটিটা একটা করি, আগের বারে যেহেতু করিনি, এটা কাটলাম, 5 দুগুণে 10 আর এটা হচ্ছে 21 দুগুণে 42। তাহলে আমরা আড়ে আড়ে গুণ করবো, এটার সঙ্গে গুণ করলে কত হবে? 5 এক্স স্কোয়ার মাইনাস কত, 5 4 20 সমান এই পাশে হয়ে যাচ্ছে 21 এক্স। তাহলে বা এখানে আমরা পাচ্ছি 5 এক্স স্কোয়ার মাইনাস 21 এক্স মাইনাস 20, এটা সমান 0। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। যে সমস্যাটা দেওয়া ছিল নৌকার বেগ সংক্রান্ত, সেই বেগ সংক্রান্ত যে সমস্যা, সেই সমস্যার দ্বিঘাত সমীকরণ হচ্ছে এইটি। এখান থেকে সমাধান করে আমরা যা যা দরকার পেয়ে যেতে পারি। ব্যাস, এরপর আমরা করব 6-টা। 6-টা আছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। আচ্ছা, এখানে তাহলে এই কাজ করা সংক্রান্ত অঙ্কেরও আমাদের একটু ধারণাটা পরিষ্কার থাকলে অঙ্কটা করতে সুবিধা হয়। এই প্রসঙ্গে আমি একটা কথা একটু বলি, কোনো একটা লোক একটা কাজ হয়তো 10 দিনে শেষ করতে পারে, তো 10 দিনে যদি শেষ করতে পারে তাহলে তার একদিনে কতটা শেষ করতে পারবে সে? না, আমরা যদি এরকম মনে করি ওই কাজটাকে সে সমান 10টা ভাগে ভাগ করে নিল, প্রতিদিন একটা একটা করে করবে, তাহলে সে 10 দিনে শেষ করে দিতে পারবে। আমরা সবসময় ধরে নেবো যে লোকটা সব দিন সমান কাজ করবে, ঠিক আছে, এখানে ওগুলো ধরে নিতে হয়, না হলে তো অঙ্কটা করা সম্ভব হবে না, জটিল হয়ে যাবে, ঠিক আছে। তো তাহলে আমরা যদি মনে করছি লোকটা কাজটাকে সমান 10টা ভাগে ভাগ করেছে, প্রতিদিন একটা করে করে, তাহলে 10 দিনে শেষ হয়ে যাচ্ছে। তাহলে একদিনে কতটা করছে? একটা অংশ করছে 10টা ভাগে, সেইটাকে আমরা ভগ্নাংশে লিখলে কিভাবে লিখি? 1/10 অংশ, 10 ভাগের 1 ভাগ সে করছে। তার মানে কোনো একটা লোক একটা কাজ যদি 10 দিনে সম্পূর্ণ শেষ করতে পারে, তাহলে সে একদিনে করবে 1/10 অংশ। এই ধারণাটা আমাদের পরিষ্কার থাকতে হবে এই অঙ্কটা করার জন্য, ঠিক আছে। ব্যাস, এখানে বলে দিয়েছে যে কাজটা করতে গিয়ে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, মানে মজিদের সময়টা বেশি লাগছে, তাহলে মহিমের কতদিন লাগছে এটা আমাদেরকে ধরে নিতে হবে। মনে করি কাজটি এককভাবে শেষ করতে মহিমের x দিন সময় লাগছে, মনে করি এককভাবে কাজটি শেষ করতে
শেষ করতে মহিমের এক্স ঘন্টা সময় লাগে। ঠিক আছে, তাহলে মহিমের যদি এক্স ঘন্টা সময় লাগে এককভাবে, তাহলে মজিদের কত লাগবে? তাহলে অতএব মজিদের সময় লাগবে সমান এক্স প্লাস 3 ঘন্টা, এক্স প্লাস 3 ঘন্টা। ঠিক আছে, তাহলে অতএব মহিম একদিনে কত করবে? মহিম একদিনে নয়, 1 ঘন্টায়, এখানে দিনের ব্যাপার নেই, 1 ঘন্টায় করে কত? 1/x অংশ। আর মজিদ 1 ঘন্টায় করে কত? 1/x প্লাস 3 অংশ, এইটা করে। অতএব মহিম ও মজিদ একত্রে একদিনে করে কতটা? 1/x প্লাস 1/x প্লাস 3 এত অংশ। আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছো, আমি লিখে লিখে করে দিলাম ওই জন্য। মহিম এককভাবে মনে করছি x ঘন্টায় কাজটা করে, দিনে নয়, এটা ঘন্টায় হবে, 1 ঘন্টায়, দিনের গল্প নেই, ঘন্টায় আছে। একক কি হয়েছে না, এককভাবে মহিম যদি কাজটা করে তাহলে x ঘন্টায় শেষ করতে পারে, আর মজিদ করে তার চেয়ে 3 ঘন্টা বেশি সময় নেয় বলেছে, তাহলে x প্লাস 3 ঘন্টায়। আমি যদি মনে করি যে 1 ঘন্টায় বের করবো, তাহলে 1 ঘন্টায় মহিম কতটা করবে? 1/x অংশ করবে। কেন করবে বললাম একটু আগে। আর মজিদ করবে 1/x প্লাস 3 অংশ, তাই তো? এরপর দুজন যদি একসঙ্গে করে, এককভাবে না করে একসঙ্গে করে, তাহলে দুজনে 1 ঘন্টায় কতটা করবে? দুজনের যোগফল, ই 1 ঘন্টায় কতটা করেছে আর 1 ঘন্টা কতটা করেছে, দুটোকে যোগ করে দিলে দুজন একসঙ্গে 1 ঘন্টায় কতটা কাজ করবে আমরা বুঝতে পেরে যাব। এরপরে বলে দিয়েছে যে ওরা দুজনে একসঙ্গে 2 ঘন্টায় পুরো কাজটা শেষ করে দিবে। তাহলে আমি লিখে দিতে পারবো শর্তানুসারে এইটা গুণিত 2, একদিনে এটা করেছে, তাহলে দুদিনে কতটা করবে? এর সঙ্গে 2 গুণ করতে হবে, দুদিনে শেষ করে দিচ্ছে। শেষ করা মানে কি? পুরো কাজটা, মানে 1 অংশ শেষ করে দিচ্ছে। তাহলে লিখবো শর্তানুসারে এইটা গুণিত 2 সমানই 1। একদিনে এতটা করেছে, দুদিনে করছে 2 গুণিত এত অংশ, সেটা কত অংশ? সম্পূর্ণ অংশ। সম্পূর্ণ অংশ মানে কত? 1 অংশ। 2 গুণিত এইটা সমানই হয়ে যাবে 1। হলো? ব্যাস, তাহলে লিখবো অতএব শর্তানুসারে শর্তানুসারে 2 ইন্টু 1/x প্লাস 1/x প্লাস 3 সমান হচ্ছে 1। তাহলে বা এখান থেকে আমি এই দুইটাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি, সমান দিয়ে 1/2, এই দুইটা দিকে গেলে 1/2 হয়ে যাবে। এই দিকটা ক্যালকুলেশন করছি লসাগু করে, x ইন্টু x প্লাস 3, এটাকে এটি দিয়ে ভাগ করলে কি হবে? x x কেটে যাবে, এটা থাকবে, তাহলে x প্লাস 3 হবে, প্লাস এটাকে এটি দিয়ে ভাগ করলে x প্লাস 3 কেটে যাবে, x থাকবে, এখানে x হবে। তাহলে বা উপরটাই হয়ে গেল 2x প্লাস 3 বাই নিচেটাতে হচ্ছে x স্কোয়ার প্লাস 3x সমান হচ্ছে 1/2। আরে আরে গুণ করবো আমরা, আরে আরে গুণ করলে হয়ে যাবে x স্কোয়ার প্লাস 3x সমান 4x প্লাস 6। তাহলে বা x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6 সমান 0। এখান থেকে আমরা পাচ্ছি কি না, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স হচ্ছে মাইনাস 6 সমান 0। ঠিক আছে, এখানে ছিল প্লাস 3x আর মাইনাস 4x, দুটোই ক্যালকুলেশন করলে হচ্ছে মাইনাস এক্স, আর এখানে মাইনাস 6। এটাই হয়ে গেল আমাদের এই যে সমস্যাটা, তার দ্বিঘাত সমীকরণ। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 সমান 0, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 ফর্মে লেখা হয়ে গেছে। ব্যাস, 6 সমস্যারও আমরা সমাধান করে ফেললাম। এরপরে 7 দাগের অঙ্ক। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটি থেকে 12 কম। আচ্ছা, এখানে সংখ্যা গঠন করা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। সংখ্যা কিভাবে গঠিত হয়? কোনো 2 অঙ্কের সংখ্যা কি হয় না, দশকের একক আর দশক দুটো অঙ্ক থাকে আমাদের।
দশকের অঙ্ককে 10 দিয়ে গুণ করে তার সঙ্গে এককের অঙ্কটা যোগ করলে আমরা সংখ্যা পাই, কোনো দুই অঙ্কের সংখ্যা পাই। যেমন যদি 62 বলি, 62 কত হয়? 6 10 2 62 আমরা বলি। এখানে অ্যাকচুয়ালি কি হয়, 6টা হচ্ছে দশকের অঙ্ক, 6কে 10 দিয়ে গুণ করে তার সঙ্গে 2 যোগ করা হয়, 6 10 2 82, 6 গুণিত 10 যুক্ত 2। ঠিক আছে, এই কথাটা বললে এইভাবে দাঁড়ায় আর কি। তো আমাদের 6 আর 10 গুণ করলে কত? 60, তার সঙ্গে 2 যোগ 62 চলে আসছে। এইভাবে দুই অঙ্কের সংখ্যা গঠিত হয়। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো দুই অঙ্কের সংখ্যা গঠন করার জন্য দশকের অঙ্ককে 10 দিয়ে গুণ তার সঙ্গে এককের অঙ্ক যোগ করলে আমরা দুই অঙ্কের সংখ্যা পাবো। এই ধারণাটি এখানে আমাদের কাজে লাগবে। এখানে বলে দিয়েছে দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা একক স্থানীয় অঙ্কটা 6 বেশি, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে আমাদেরকে দশকটা ধরে নিতে হবে। তাহলে আমরা মনে করি দশক সমান কত? এক্স। তাহলে একক কত হবে? একক বলেছে তার থেকে 6 বেশি, তাহলে এক্স প্লাস 6। তাহলে সংখ্যাটি কত হবে? অতএব সংখ্যাটি সমান হবে, আমরা জানি দশককে 10 দিয়ে গুণ করে তার সঙ্গে একক যোগ করতে হয়, তাহলে 10 গুণিত এক্স প্লাস 6। তাহলে 10x প্লাস এক্স প্লাস 6, তার মানে সংখ্যাটি হচ্ছে আমাদের 11x প্লাস 6, এটা হচ্ছে সংখ্যা। এরপরে বলেছে কি না, অঙ্কদের গুণফল সংখ্যাটি থেকে 12 কম। তাহলে অঙ্কদের গুণফল কত? না, অঙ্কদের গুণফল হচ্ছে x ইন্টু এক্স প্লাস 6। এটা হচ্ছে একক আর দশকের গুণফল, এক সংখ্যাদের গুণফল। আর সংখ্যাটা কি না, এক্স প্লাস 6, এটা হচ্ছে সংখ্যাটি। এই সংখ্যাটি গুণফলটা বলেছে যে অঙ্কদের গুণফল সংখ্যাটি থেকে 12 কম। এটা সংখ্যা, এর থেকে গুণফলটা 12 কম। তাহলে দুদিকটা যদি সমান করতে হয় কি করতে হবে? যে বেশি তার দিকে 12 মাইনাস করতে হবে। এটা বেশি 12, এটা বেশি মানে 12 কম, তাহলে -12 আমি যদি করে দিই, এরা দুজন কিন্তু এখন সমান হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখতে পারবো অতএব শর্তানুসারে এটা কেন হলো আরেকবার বলি। বলেছে অঙ্কোদয়ের গুণফল সংখ্যাটি থেকে 12 কম। অঙ্কোদয়ের গুণফল হচ্ছে এইটা এক্স, এটা হচ্ছে আমাদের দশক, এটা একক, একক আর দশক গুণ করেছি, তাহলে অঙ্ক দুটির গুণফল পেয়েছি। এই গুণফলটা হয়েছে, এটা হচ্ছে সংখ্যা, আমরা দেখেছি সংখ্যা থেকে 12 কম। তাহলে সংখ্যা থেকে 12 কম করে দিলে গুণফলের সঙ্গে নিশ্চয়ই সমান হবে। ব্যাস, সেটা করে দিয়ে আমরা মাঝে সমান চিহ্ন দিয়ে দিলাম, আমাদের সমীকরণ গঠন হয়ে গেল। ব্যাস, এটাকে একটু ক্যালকুলেশন করে নেব। তাহলে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6x সমান হচ্ছে 11x মাইনাস 6। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x মাইনাস 6 সমান 0। সরি, মাইনাস নয়, প্লাস হবে, বাম পক্ষে আসছে মাইনাসটা, প্লাস হয়ে যাবে। তাহলে বা এখানে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। এটা হয়ে যাবে আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। কারণ কি, দ্বিঘাত সমীকরণের যে ফর্ম সেটা চলে এসেছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। ব্যাস, ইন্টারেস্টিং অঙ্ক, কিন্তু সহজ অঙ্ক। যদি বেসিক ব্যাপারটা জানা থাকে তাহলে অঙ্ক কিন্তু খুবই সহজ, কঠিন নয়। এরপরে চলে যাবো আমরা 8টাতে। 8টায় কি বলেছে? 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারদিকে সমান চওড়া একটি রাস্তা আছে। ওই রাস্তাটির ক্ষেত্রফল 450 বর্গ মিটার। আচ্ছা, একটা আয়তক্ষেত্রাকার খেলার মাঠ আছে। আয়তক্ষেত্রাকার খেলার মাঠ, এটা এই দিকটা হয়েছে 45, দৈর্ঘ্যটা 45 মিটার, প্রস্থটা 40 মিটার হয়েছে। এর চারদিকে একটা সমান চওড়া রাস্তা আছে, সব দিকে সমান, মাঠটার বাইরে কিন্তু সমান চওড়া রাস্তা দিয়ে আছে। এই যে রাস্তাটা, এই রাস্তাটার ক্ষেত্রফল, এই রাস্তাটার ক্ষেত্রফল বলে দেওয়া আছে কত না 450 বর্গ মিটার। তাহলে এখান থেকে আমাদেরকে রাস্তাটা কত চওড়া সেটা বের করতে হবে, সমান চওড়া রাস্তা যেটা বলে দিয়েছে। অর্থাৎ এই জায়গাটা এখান থেকে এতটা কত, এখান থেকে এতটা কত, বা এখান থেকে এতটা কত, এখান থেকে এতটা কত, এটা আমাদেরকে বের করতে হবে। আমরা মনে করে নিচ্ছি যে সমান চওড়া রাস্তাটা x মিটার চওড়া, বা রাস্তাটা x মিটার চওড়া। মনে করি রাস্তাটি x মিটার চওড়া, এটা রাস্তাটা x মিটার চওড়া, ঠিক আছে। এরপরে আমাদের রাস্তার যে ক্ষেত্রফল 450 বর্গ মিটার দেওয়া আছে, পাবো কি করে? না, এই রাস্তাটার ক্ষেত্রফল আমরা পাবো এইভাবে,
প্রথমে আগে টোটাল জায়গাটার ক্ষেত্রফলটা বের করে নেব, তার থেকে ভিতরে যে মাঠটা আছে তার ক্ষেত্রফলটা বিয়োগ করে দেব, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। অর্থাৎ রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল আর শুধু মাঠের ক্ষেত্রফল, এই দুটো বের করতে হবে আমাদেরকে। তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত পাবো? এটা তো 45 আছে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা যদি 45 হয়, তাহলে এইদিকে আবার এক্স বেড়েছে, এইদিকে আবার এক্স বেড়েছে, তার মানে দৈর্ঘ্যটা হয়ে যাবে এক্স প্লাস 2a, এই 45 প্লাস 2x। প্রস্থটা কত হয়ে যাবে? এদিকে এক্স বাড়বে, এদিকে এক্স বাড়বে, এইখান থেকে এতটা 40, তাহলে এদিকে এক্স, এদিকে এক্স যদি বাড়ে 2x বাড়ছে, তাহলে 40 প্লাস 2x হবে তখন প্রস্থ রাস্তা সহ। তাহলে রাস্তা সহ মাঠের, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, যেহেতু আয়তক্ষেত্রাকার মাঠ, তাহলে রাস্তা সহ যে জায়গাটা সেটা আয়তক্ষেত্রাকার হবে, যেহেতু রাস্তাটা সব জায়গায় সমান চওড়া বলা আছে। রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত হবে না 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x, এত বর্গ মিটার। কেন হলো বলি একটু, কারণ আমি একটু আগে বললাম যে রাস্তা সহ দৈর্ঘ্য কোনটা, এইটা, এদিকে x যোগ হচ্ছে, এদিকে x যোগ হচ্ছে, মানে 45 প্লাস 2x। রাস্তা সহ প্রস্থ কোনটা, এইটা, এদিকে x, এদিকে x যোগ হচ্ছে, মাঝটা 40, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য এইটা, রাস্তা সহ মাঠের প্রস্থ এইটা, দৈর্ঘ্য গুণিত প্রস্থ করলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফলটা পেয়েছি। এরপরে রাস্তা বাদে, রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত না 45 গুণিত 40, এত বর্গ মিটার। কেন না, এই ক্ষেত্রে দৈর্ঘ্য গুণিত প্রস্থ করলেই ক্ষেত্রফলটা পেয়ে গেছি। রাস্তার ক্ষেত্রফল কি হবে বলেছি? রাস্তা সহ পুরো জায়গাটার ক্ষেত্রফল আর শুধু মাঠের ক্ষেত্রফল যদি বিয়োগ করে দিই, অর্থাৎ টোটাল জায়গাটার ক্ষেত্রফল থেকে আমি যদি ভিতরের অংশটা বিয়োগ করে দিই, তাহলে এই রাস্তার ক্ষেত্রফলটা পড়ে থাকে। সেই রাস্তার ক্ষেত্রফলটাই বলে দিয়েছে আমাদের 450, তাহলে নিশ্চয়ই আমাদের টোটাল যে ক্ষেত্রফল এইটা, তার থেকে শুধু মাঠের ক্ষেত্রফল এইটা, রাস্তা সহ মাঠ এইটা, শুধু মাঠ এইটা, এইটা থেকে এটা বিয়োগ করে দিলে আমাদের 450 এর সঙ্গে সমান হয়ে যাবে। লিখব যে অতএব শর্তানুসারে শর্তানুসারে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x মাইনাস 45 ইন্টু 40 সমান হয়ে যাচ্ছে 450। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। বা এখন 45 আর 40 গুণ করলে, গুণ করার দরকার নেই, এমনি গুণফল আকারে রেখে দিই, কেটে যাবে এটা আমাদের 45 গুণিত 40, তারপরে প্লাস 45 এর সঙ্গে 2x গুণ করলে 45 দুগুণে 90x, প্লাস 2x এর সঙ্গে যোগ করলে এটা হচ্ছে 80x, তারপরে 2x এর সঙ্গে 2x গুণ করলে প্লাস 4x স্কয়ার মাইনাস 45 গুণিত 40 সমান হয়ে যাচ্ছে আমাদের 450। এই 40 গুণিত 45, এই অংশটার সঙ্গে এই 40 গুণিত 45 এটা আমাদের কেটে যাচ্ছে। ঠিক আছে, ব্যাস যেটা পড়ে থাকলো সেটা একটু দেখি। এখানে তাহলে আমাদের থাকলো কি না 90 আর 80, 90 80 যোগ করলে কত 170, তাহলে 170x প্লাস 4x স্কয়ার সমান হয়ে গেল আমাদের 450। তাহলে বা এখান থেকে আমরা লিখবো 4x স্কয়ার প্লাস 170 মাইনাস 170x মাইনাস 450 সমান হচ্ছে 0। তাহলে বা পুরোটাকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, ভাগ করে দেবো, তাহলে এটা হয়ে যাবে 2x স্কয়ার প্লাস 170 কে 2 দিয়ে ভাগ করলে 85 হয়, 85x মাইনাস 450 কে 2 দিয়ে ভাগ করলে 225 সমান হচ্ছে 0। এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি, অর্থাৎ আমাদের দ্বিঘাত সমীকরণে যে সাধারণ আকার সেটা চলে এসেছে। এই হয়ে গেল আমাদের 8 নম্বর সমস্যার সমাধান। ব্যাস আমরা ধাপে ধাপে এখানে যত মানে দ্বিঘাত সমীকরণের যে দ্বিঘাত সমীকরণ সম্পর্কে যত রকম সমস্যা দেওয়া ছিল সেই সমস্যাগুলো থেকে দ্বিঘাত সমীকরণ গঠন করলাম। ঠিক আছে, পরবর্তী এখানে শুধু সমাধান করিনি, শুধু সমীকরণ গঠন করেছি। পরবর্তীকালে এই ধরনের সমস্যা আমাদের আরো আছে পরবর্তী প্রশ্নমালাতে, সেখানে সমীকরণ গঠন করতে হবে এবং সমাধান করতে হবে। আশা করি এখান থেকে সমীকরণ গঠন করার ধারণাটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, বা এই ধরনেরই অঙ্ক পরবর্তীকালে আছে, সেখানে শুধু সমীকরণটা গঠন করলে হবে না, সমীকরণ গঠন করতে হবে এবং সমাধানটাও করতে হবে। আশা করি
বুঝতে পেরেছো সবাই? যার যা সমস্যা থাকবে, যে প্ল্যাটফর্মের কথা বলেছি সেখানে তোমরা জানাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো, কমেন্টে জানাতে পারো, টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো, বা টেলিগ্রাম চ্যানেলে জানাতে পারো, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জানাতে পারো। যেখানেই জানাও তোমাদের সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই আমি চাইবো আমার শুধুমাত্র মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে অবশ্যই মানে 2027 সালে যারা মাধ্যমিক ক্যান্ডিডেট এখন ক্লাস 10-এ যারা পড়ছো তাদের জন্য একটা স্পেশাল গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা অবশ্যই জয়েন করে যাবে। জয়েন করে গেলে ওখান থেকে কিন্তু অনেক কিছু পাবে, বিভিন্ন পিডিএফ, বিভিন্ন রকম সাজেস্টিভ প্রশ্ন বা বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান ফটো আকারে পাবে। অবশ্যই জয়েন করে থাকবে এবং মোটামুটি মাধ্যমিক ক্যান্ডিডেটদের রিলেটেড যা কিছু জিনিস মানে শেয়ার করবো সব ওখানে পেয়ে যাবে আর কি। ওকে, আজকের ভিডিও এখান পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।